ঈদের যাত্রা দ্বিতীয় দিনে সদরঘাটে ঘরমুখো মানুষের ভিড় কম, মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ভোগান্তি বাড়াচ্ছে চলাচল অনুপযোগী রাস্তা। কিন্ডারগার্টেনের শিক্ষক থেকে হাজার কোটি টাকা কুষ্টিয়ার আওয়ামী লীগ নেতা সাদিকুজ্জামান সুমনের দলীয় প্রভাব খাটিয়ে হয়েছেন কলেজের অধ্যক্ষ। ময়মনসিংহে সরকারি জমিতে আমলা ও রাজনৈতিক নেতার বহুতল ভবন নির্মাণের অভিযোগ, আদালতে মামলা করলে অনিশ্চিত প্রশাসন। দেশে প্রতি ৩ জনে একজন ফ্যাটি লিভারে আক্রান্ত, লিভার ক্যান্সারের ঝুঁকিতে কোটি মানুষ, পরিশ্রমী হওয়ার পরামর্শ চিকিৎসকদের। এবং ওয়েস্ট ইন্ডিজের ১৫০ রান তাড়ায় ব্যাটিং বিপর্যয় নিউজিল্যান্ড, সেন্ট ভিনসেন্টে রাতে নেদারল্যান্ডসের মুখোমুখি বাংলাদেশ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। জানিয়ে দিব পুরো সংবাদ। ঈদকে সামনে রেখে এবারও সদরঘাট লঞ্চ টার্মিনালে নিয়ে যাত্রীর চাপ। লঞ্চ সংশ্লিষ্টরা বলছেন স্বাভাবিকের তুলনায় যাত্রীর সংখ্যা কিছুটা বাড়লেও তা পর্যাপ্ত নয়। সকালে চাঁদপুর, ভোলা, ইলিশা, মৌলদী, বরগুনা, হাতিয়া, পটুয়াখালীগামী যাত্রীর ভিড় দেখা গেছে। তবে সময় বাড়ার সাথে সাথে কমতে থাকে যাত্রীর চাপ। যাত্রীরা বলছেন এখন পর্যন্ত কোনো ভোগান্তির শিকার হচ্ছেন না, লঞ্চ ভাড়াও রয়েছে স্বাভাবিক। নারীর টানে বাড়ি ফিরতে লঞ্চ ভ্রমণ বেশ আরামদায়ক হওয়ায় নদী পথকে বেছে নিচ্ছেন অনেক যাত্রী। ঈদের যাত্রায় যানবাহনের চাপ বেড়েছে মহাসড়কগুলোতে। এ নিয়ে বিস্তারিত জানাতে সাভার ও গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান ও নজরুল ইসলাম। শাহিনুর যুক্ত হচ্ছেন প্রথমেই। শাহিনুর, আপনি জানাবেন ঈদকে ঘিরে মহাসড়কের চাপ কেমন দেখছেন, কি পরিস্থিতি, আর ঘরমুখো যাত্রী চালকরা কি বলছেন এ বিষয়ে? লিনি, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি সাভারের বাইপালে। আপনাকে যদি জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু গাড়ি এবং মানুষের এবং যাত্রীর চাপ কিন্তু বেড়েই চলেছে মহাসড়কে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনাকে যদি জানিয়ে রাখি যে সকালে কিন্তু আজকে আবহাওয়াটা একটু ভালো থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আবহাওয়াটা একটু মেঘলা আবহাওয়া দেখা যাচ্ছে এই সাভারের আকাশে। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে বিশেষ করে সাভার এবং আশুলিয়া শিল্প অধ্যুষিত এলাকা হয়, এই এলাকায় কিন্তু প্রতিনিয়ত কিন্তু শিল্প কারখানার যে এখানে শিল্প কারখানার যে লোকজন বাস করে, তারা কিন্তু যখন ছুটি হয় তারা কিন্তু তখনই বাসায় যাওয়ার জন্য উদ্যোগ নেয়। কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন কাউন্টারে দেখেছি যে তারা কিন্তু ভিড় করতেছে আগে ভাগে যাওয়ার জন্য। অনেকের কিন্তু এই শিল্প অঞ্চলের কিন্তু অনেক কারখানায় ছুটি না হয় কিন্তু আত্মীয় পরিজন নিয়ে সবাই একত্রে যেতে পারছে না, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অনেকেই দেখতে পাচ্ছি যে তাদের বয়স্কদের এবং ছোট বাচ্চাদের এবং ফ্যামিলির অন্যান্য সদস্যদের কিন্তু তারা বাসায় পাঠিয়ে দিচ্ছে আগে ভাগে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি মহাসড়কের কথা বলি যে চন্ডা থেকে যে নবীনগর যে সড়কটি, এই সড়কে কিন্তু অন্যান্য দিনের তুলনায় কিন্তু বাড়তি চাপ আছে গাড়ির, এবং পণ্যবাহী যে গাড়ি এবং কুরবানির যে গাড়ি, এই গাড়িগুলো কিন্তু আমরা দেখতে পাই যে ঢাকামুখী প্রচুর গাড়ি প্রবেশ করতেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে ঢাকার ইচ্ছা মহাসড়কে কিন্তু এবার নির্বিঘ্নে মানুষ যাতায়াত করতে পারতেছে। একটু বিড়ম্বনায় পড়তে হচ্ছে আবদুল্লাহপুর থেকে যে বাইপাল যে রাস্তাটা, এই রাস্তাটা আপনি জানেন যে ইতিমধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ করার জন্য এই রাস্তাটা অনেকটা সংকীর্ণ হয়ে গেছে এবং সরু হয়ে গেছে, যার ফলে আপনার নসিমপুর, জামগড়া, ইউনিক এবং ঢাকা ইপিজেটের সামনে কিন্তু প্রতিনিয়ত মানুষের এবং যাত্রীদের কিন্তু জ্যামে পড়তে হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানে কিন্তু দেখেন অপেক্ষামান অনেক যাত্রী আছে যারা কিন্তু গাড়ির জন্য অপেক্ষা করছে। আমরা যদি এখানে অপেক্ষামান একজন যাত্রীর সাথে কথা বলতে চেষ্টা করে, আচ্ছা আপনারা কোথায় যাবেন? জলঢাকা যাব। যে এত আগেই রওনা দিচ্ছেন ঈদের ছুটির আগেই? অফিস ছুটি হয়ে গেছে তাই আগেই। আচ্ছা, এমনি আর কে কে যাচ্ছেন? না, আমি একাই যাচ্ছি।
যেমনটি জানিয়েছিলেন যে আমরা যতটুকু শুনলাম এই যাত্রীর কাছ থেকে যে কিছু কিছু অফিস কিন্তু ইতিমধ্যে ছুটি হয়ে গেছে, যার জন্য তারা কিন্তু আগেই উদ্যোগ নিয়েছে যাওয়ার জন্য। এবং সেই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে ঢাকা রিচা মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং আবদুল্লাপুর থেকে যে বাইপাল যে সড়ক, এই সড়কে কিন্তু আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে দেখেছি যে এখানে কিন্তু ট্রাফিক বিভাগের যে কর্মকর্তা এবং ঢাকা জেলা পুলিশের যে তারা কিন্তু দায়িত্ব আছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যাতে নির্বিঘ্নে মানুষ এই ঈদ যাত্রায় বাড়ি পৌঁছাতে পারে তার জন্য সকল ব্যবস্থা তারা হাতে নিয়েছে ইতিমধ্যেই। এই ছিল আশুলিয়ার বাইপাল থেকে। আমরা চলে যাব একই খবর নিয়ে গাজীপুরের নজরুলের কাছে। নজরুল, আপনারা জানেন যে ঈদে ঘরমুখী মানুষের চাপ কিন্তু সড়ক মহাসড়কগুলোতে ইতিমধ্যেই শুরু করেছে। তো আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি চান্দনা চৌরাস্তা এলাকা, এখানে আমরা সকাল থেকেই দেখেছি যে দুর্ভোগ এড়াতে কিন্তু মানুষ তার আত্মীয় স্বজন এবং পরিজন নিয়ে আগেই বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। এই রুমটা কিন্তু দেখা যাচ্ছে স্ট্যান্ডগুলোতে, এবং দেখেছি যে কাউন্টার এবং স্ট্যান্ডগুলোতে কিন্তু যাত্রীদের ভিড় কিন্তু আমরা লক্ষ্য করেছি। আপনাকে যদি দেখাতে চাই, আছে কিন্তু চান্দনা চৌরাস্তা এলাকা এরকম একটি ভিড় লক্ষ্য করা গেছে যে মানুষ কিন্তু আগেই বাড়িতে তার পরিবার পরিজন কিন্তু পাঠিয়ে দিচ্ছেন, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। তো আমি আপনারা জানেন যে ঈদে ঘরমুখী মানুষের স্বস্তি দিতে কিন্তু পুলিশও কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছে, এবং পাশাপাশি আপনার ঢাকা উত্তরা থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত 12 কিলোমিটার সড়কে কিন্তু বিভিন্নভাবে কিন্তু আপনার বিভিন্ন কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং আমি যদি একটু বলতে চাই যে আপনার চান্দনা চৌরাস্তায় আমরা দেখেছি যে এখানে সকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর রয়েছে, অর্থাৎ সবগুলো স্ট্যান্ডে কিন্তু তারা যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে এবং তারা যাতে কোনো বাধাগ্রস্ত না হয় এর জন্য কিন্তু প্রতিটি পয়েন্টে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। আপনারা জানেন যে দুর্ভোগের কারণ 5টি জায়গা চিহ্নিত করা হয়েছিল। তো সেই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখেছি যে এখানে কিন্তু পুলিশ কিন্তু তৎপর রয়েছে, এবং র্যাকার এবং বিভিন্নভাবে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এখানে কিন্তু সজাগ দৃষ্টিতে রেখেছেন। আমরা যেটা জানতে পেরেছি যে এখানে পুলিশ কিন্তু আপনার তৎপর রয়েছেন সব ক্ষেত্রে। তো আমরা যদি আপনার দেখাতে চাই যে চান্দনা চৌরাস্তা এলাকায় কিন্তু ট্রাফিক ব্যবস্থা কিন্তু বেশ জোরালো রয়েছে, এবং সবগুলো স্ট্যান্ডে কিন্তু এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে। তো পাশাপাশি আমরা যদি দেখাতে চাই যে আপনাকে সড়ক পরিস্থিতি যেটা হলো যে গাজীপুর চান্দনা চৌরাস্তা সড়ক পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে, এবং দূরপাল্লার যে গাড়িগুলো আসছে এবং যেহেতু কোনো বাধা পাচ্ছে না, আবার ফ্লাইওভার খুলে দেওয়ার ফলে কিন্তু এবার আপনার ঈদ যাত্রাটা ভালো আসতে পারে এরকমটাই কিন্তু সাধারণ মানুষ যে রয়েছেন তার মনে করছেন। তো পাশাপাশি সব ক্ষেত্রে কিন্তু আমরা এরকম ফাঁকা অবস্থান বিরাজ করছে গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায়। তো সব জায়গাগুলোতেই কিন্তু আপনার এই 8টি ফ্লাইওভার খুলে দেওয়ার ফলে কিন্তু মানুষ কিন্তু এবার স্বস্তিতে ঈদ উদযাপন করতে বাড়ি যেতে পারবে, এরকমটা কিন্তু জানিয়েছেন। আমরা সকাল থেকেই বিভিন্ন স্ট্যান্ড এবং ট্রাক স্ট্যান্ডগুলোতে দেখেছি যেখানে কিন্তু মানুষের একটু ভিড় লক্ষ্য করা গেছে, যদিও মানুষ চাচ্ছেন যে এখানে সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটা জানিয়েছেন যে এখানে কিন্তু আপনার যাতে দুর্ভোগ পোহাতে না হয় এর জন্য কিন্তু তারা আগেই স্বস্তিতে বাড়িতে পরিবার পরিজন কিন্তু পাঠিয়ে দিচ্ছেন। তো গাজীপুর চৌরাস্তা সিগন্যাল জ্যাম ছাড়া কোনো জ্যাম কিন্তু আমাদের চোখে পড়েনি। তো এভাবেই কিন্তু গাজীপুরের যে সবগুলো জায়গা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সে সমস্ত পয়েন্টে কিন্তু আমরা দেখেছি যে মানুষ কিন্তু স্বস্তিতে বাড়ি যাচ্ছেন। তো আজকেই কিন্তু আমরা গাজীপুরের যে গুরুত্বপূর্ণ যে সমস্ত পয়েন্টগুলো সংখ্যা করা হয়েছিল তার জন্য মোকাবেলায় কিন্তু পুলিশ তৎপর রয়েছেন, র্যাকার এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সজাগ দৃষ্টি রেখেছেন বিভিন্ন পয়েন্টগুলোতে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, গাজীপুর সাভার থেকে মহাসড়কের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঈদ যাত্রার দ্বিতীয় দিনে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। ঈদ যেহেতু খুবই সন্নিকটে, আপনি জানাবেন রেল স্টেশনে এর চাপ কেমন দেখছেন, এর সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। লিনিয়া, আজকে ঈদ যাত্রার দ্বিতীয় দিন। আপনি জানেন যে
ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ দিন আজকে, অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু সরকারি চাকরিজীবীদের ছুটি শুরু হবে। সে প্রভাব কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখতে পাইনি, কারণ আপনি জানেন এখনো অফিসগুলো শেষ হয়নি। তবে যারা চাকরিজীবী রয়েছেন তাদের স্ত্রী সন্তান অথবা শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে আসলে কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে করে আসলে ঢাকা ছাড়ছেন। এখন পর্যন্ত খুব বেশি যাত্রী চাপ আমরা লক্ষ্য করিনি। যারা যাত্রীরা রয়েছেন তারাও যেটি বলছেন খুব স্বস্তিতে তারা আসলে ঘরে ফিরতে পারছেন। প্রত্যেকবার যেটি হয় যে ট্রেনের ছাদে সহ ট্রেনে আসলে অনেকে উঠতে পারেন না, প্ল্যাটফর্মে আসতে অনেকের কষ্ট হয়ে যায়, সে চিত্র কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। এখানে দেখতে পাচ্ছেন যে একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে, যেটি তিতাস কমিউটার ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে কিছুক্ষণ পরেই ছেড়ে যাবে। আমরা একজন যাত্রীর সঙ্গে কথা বলতে চাই। আপনি তো ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাচ্ছেন, ঈদ যাত্রা কেমন, কোনো ভোগান্তি হয়েছে কিনা? বাংলাদেশ ভোগান্তি ছাড়াই হয়ে আছে, ভোগান্তি নাই কেউ দাদা। যাত্রীরা আসলে যেমনটি বলছেন যে আসলে তেমন কোনো ভোগান্তিতে এখন পর্যন্ত তারা পড়েনি। যদি একটু বলতে চাই, এখন পর্যন্ত প্ল্যাটফর্মে ব্রাহ্মণবাড়িয়ার গামী তিতাস কমিউটার দাঁড়িয়ে রয়েছে। ট্রেনটি যদিও 9:45-এ ছাড়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত ট্রেনটি ছেড়ে যায়নি। এছাড়া বাকি যে ট্রেনগুলো আছে আমরা কিছুক্ষণ আগেই দেখেছি জামালপুর এক্সপ্রেস কিন্তু আসলে 10টায় ছাড়ার কথা ছিল, ঠিক 10টায় আসলে কমলাপুর রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে গেছে। এখন পর্যন্ত একতা এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস এই ট্রেনগুলো কিন্তু ছাড়ার অপেক্ষায় রয়েছে। এবং আমরা স্টেশন ম্যানেজারের সঙ্গে কথা বলেছি, তিনি যেটি বলছেন যে আসলে প্রত্যেকটি ট্রেন আসলে সঠিক সময়েই ছেড়ে যাবে। এখন পর্যন্ত যাত্রীরা কোনো অভিযোগ করেনি। এবং নিরাপত্তার কথা যদি বলি, এখন পর্যন্ত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এখন পর্যন্ত ঠিক রয়েছে। এখানে আপনি জেনে থাকবেন যে সকালবেলা আসলে র্যাবের মহাপরিচালক এসে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে গেছেন, এবং দুপুর 1টায় কিন্তু বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এখানে সংবাদ সম্মেলন করার কথা রয়েছেন। লিনিয়া, এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। সাকিব, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, রেল স্টেশনের চাপ পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন সাকিব। কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক থেকে বর্তমানে 1000 কোটি টাকার মালিক কুষ্টিয়া দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাদিকুজ্জামান সুমন দলীয় প্রভাব খাটিয়ে হয়েছেন কলেজের অধ্যক্ষ, করেন নামমাত্র ঠিকাদারিও। গেল 15 বছরে তার ও পরিবারের নামে গড়েছেন অঢেল সম্পদ, চড়েন দামি গাড়িতে, নিজের নামে রয়েছে এজেন্ট ব্যাংকও। এত অল্প সময়ে সুমন কিভাবে এই অঢেল সম্পদের মালিক হলেন তা খতিয়ে দেখার দাবি স্থানীয়দের। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়া দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাদিকুজ্জামান সুমন 15 বছর আগেও ছিল না তার তেমন কিছুই, করতেন একটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা। হঠাৎ 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ঘুরে যায় তার ভাগ্যের চাকা। দলীয় প্রভাব খাটিয়ে হন দৌলতপুর কলেজের অধ্যক্ষ। সেখান থেকেই শুরু হয় তার অনিয়ম। শিক্ষক নিয়োগে বাণিজ্য, কলেজ ফান্ডের টাকা আত্মসাৎ, জাতীয়করণের নামে শিক্ষকদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় সহ দলীয় প্রভাব খাটিয়ে ঠিকাদারি কাজ না করে করেছেন কোটি কোটি টাকা আত্মসাৎ, গড়েছেন তার ও তার পরিবার সহ নামে বেনামে অঢেল সম্পদ। ঢাকায় বাড়ি, কুষ্টিয়ায় বাড়ি, দৌলতপুরে জমি, বাড়ি সহ গাড়ির মালিক। উনি আমার বেতন বার করার কারণে করে দিবে, এই কারণে 2 লক্ষ টাকা নেয়। দীর্ঘদিন আমাকে ঘোরায়, আমি স্যারকে বলি স্যার আমার বেতনটা বার করাই দেন, তো উনি বেতন আমাকে বার করাই দেন না, গালাগালি করে। উন্নয়নের নাম করে কলেজের বাড়তি ফি নিয়ে সে নিজের ওই টাকাটা আত্মসাৎ করে। স্থানীয়রা বলছেন মাত্র কয়েক বছরের ব্যবধানে সাদিকুজ্জামান সুমন শূন্য থেকে হয়েছেন 1000 কোটি টাকার মালিক। নিজ এলাকা সহ জেলার বিভিন্ন স্থানে রয়েছে তার বিলাসবহুল 6টি বাড়ি, রয়েছে 2টি বিশাল মার্কেট, চড়েন দামি গাড়িতে, নিজ নামে রয়েছে এজেন্ট ব্যাংকও। এত অল্প সময়ে সে কিভাবে এই অঢেল সম্পদের মালিক হলেন তা খতিয়ে দেখার দাবি স্থানীয়দের। এই দৌলতপুরে বিলাসবহুল গাড়িতে চড়ে অনেক টাকার মালিক হয়েছে শুধুমাত্র দলীয় পোস্ট ব্যবহার করে। কোন উছিলায় টাকাটা ইনকাম করলো এটা আমরা জানতে চাই। তবে ওই আওয়ামী লীগ নেতা সাদিকুজ্জামান সুমনের দাবি, তিনি কোনো অবৈধভাবে সম্পদ অর্জন করেননি। যা সম্পদ রয়েছে তা বৈধভাবেই অর্জিত। আমার যা সম্পদ আছে টোটালি চোখে দেখা এবং টোটালটাই আয়কর ফাইলে দেওয়া। আর টিআইবির প্রতিনিধিরা বলছেন কোনো জবাবদিহিতা ও আইনের প্রয়োগ না থাকায় দলীয় প্রভাব খাটিয়ে অঢেল সম্পদের মালিক হচ্ছেন আওয়ামী লীগ নেতারা। তাই এসব নেতাদের জবাবদিহিতার আওতায় এনে আইনের সঠিক প্রয়োগের তাগিদ তাদের। দৃশ্যমান কোনো আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে না, যার কারণে এরাও সুযোগ পেয়ে যাচ্ছে এবং বেপরোয়াভাবে তারা এই সমস্ত
অপকর্মের লিপ্ত হয়ে আছে। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এই আওয়ামী লীগ নেতা সাদিকুজ্জামান সুমনের অঢেল সম্পদ অর্জনের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। শিক্ষক, আমলা ও রাজনৈতিক নেতার বিরুদ্ধে ময়মনসিংহে প্রায় 10 কোটি টাকা মূল্যের সরকারি জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। তবে প্রশাসন বলছে জমিটি সরকারের হলেও আদালতের কোনো স্থগিতাদেশ না থাকায় একটি পক্ষ নির্মাণ কাজ করছে। সরকারি সম্পত্তি রক্ষায় স্থানীয় এক ব্যক্তি আদালতে মামলা করলেও প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। ইলিয়াস আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন শুভশ্রী রায়। ময়মনসিংহ নগরীর রফিকুদ্দিন ভুইয়া স্টেডিয়ামের পাশে 18% জমিতে নির্মাণ হচ্ছে ব্রহ্মপুত্র টাওয়ার নামে বহুতল ভবন। জমির মালিকানা দাবি করে টানানো সাইনবোর্ডে নাম রয়েছে 45 জনের। তাদের কেউ শিক্ষক, রাজনৈতিক নেতা এবং সাবেক আমলা। 2022 সালে 13 ফেব্রুয়ারি ভূমি সহকারী কর্মকর্তার প্রতিবেদনে জমিটি জেলা প্রশাসকের নামে লিপিবদ্ধ উল্লেখ করা হয়। ভূমি অফিসের কাগজপত্র ঘেটে দেখা যায় সিএস মূলে জমিটির মালিক নবু কনস্টেবল, আরওয়ার মূলে খাস খতিয়ানে লিপিবদ্ধ থাকলেও বিআরএসে আনোয়ারা বেগমের নাম উঠে আসে। পরবর্তীতে আইন ভঙ্গ করে আনোয়ারার কাছ থেকে নামমাত্র মূল্যে প্রভাবশালীরা জমিটি কিনে বহুতল ভবন নির্মাণ শুরু করেন। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। তাদের কোনো ডেভেলপারের কোনো লাইসেন্স নাই, কোনো কিছু নাই। তারা বিভিন্ন জায়গায় জমি কিনে আর বহুতল বিল্ডিং করে আর তারা বিক্রি করে। এই জমিটা নিয়ে আমি সিএস মূলে মামলা করছি কোর্টে। সরকারি জায়গায়, কিন্তু এটা কিভাবে ওরা বিল্ডিং করতেছে, ঠিক আছে, কাজ করতেছে, ঠিক আছে, আমি সেটাই বুঝতে পারলাম। প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, তারা দ্রুত গতিতে এটার আপনার যেগুলো পদক্ষেপ নিয়ে। জমিতে সরকারি খাস খতিয়ানের অংশ রয়েছে জানিয়ে স্থাপনা নির্মাণকারীরা বলছেন, মামলা চলমান থাকলেও স্থগিতাদেশ না থাকায় বহুতল ভবন করছেন তারা। জমির কোনো জটিলতা নাই, একটা ক্লারিক্যাল মিস্টেক আছে, একটা দাগ, এটা আর অন্য কোনো কিছু না। সরকারি খাস খতিয়ানের অংশ আছে এর সাথে, কিন্তু সরকারি খাস খতিয়ানের দেখা না। অনুপস্থিত থাকাতে তার উপরে কোর্ট একটু নাখুশ হয়ে একটা স্থগিতাদেশ দিয়েছিল যে শুনানি করার আগ পর্যন্ত স্থগিত থাকবে। পরে উনি যখন শুনানি করছেন তখন আদেশ প্রত্যাহার হয়ে গেছে। সরকারি স্বার্থ রক্ষায় নির্মাণ কাজ বন্ধের পর ফের চালুর নির্দেশনা দিয়েছেন ভূমি সহকারী কমিশনার। যদিও জেলা প্রশাসকের দাবি, আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারি জমিতে কাজ করার সুযোগ নেই। তো ব্যাকেট হয়ে গেলে যদি আদালতে কোনো নিষেধাজ্ঞা না থাকে তাহলে কার্যক্রম চালাতে কোনো বাধা নিষেধ নাই। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে এই মুহূর্তে আর বাড়িতে করতে পারছি না। বিজ্ঞ আদালত থেকে যদি আবার কোনো ইনজাংশন আসে, সেক্ষেত্রে তার প্রেক্ষিতে আমরা আবার তাদেরকে বাড়িতে করতে পারবো। কোনো জায়গা অবৈধভাবে দখল, সেটা অন্যত দণ্ডনীয় অপরাধ। যেহেতু যে বিষয়টির অবতারণা করেছেন সেটা আমার একটু খোঁজ নিতে হবে। খোঁজ নিয়ে যদি সেটা আমাদের সরকারি সম্পত্তি হয়ে থাকে, আদালতের বিচারাধীন থাকে, তাহলে বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাতে কেউ কোনো রকম কাজ করতে না পারে, সেটা অবশ্যই আমরা ব্যবস্থা নেব। এর আগে গেল বছরের 11 মে সদর উপজেলার তৎকালীন ভূমি সহকারী কমিশনার HM ইবনে মিজান নোটিশ জারি করে জমিটির হোল্ডিং বন্ধ করেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। কুষ্টিয়ার ট্যানারি মালিকদের কাছে জিম্মি চামড়া ব্যবসায়ী, বকেয়া টাকা না পাওয়ায় ক্ষোভ, সিন্ডিকেট ভাঙার দাবি। দেশে প্রতি 3 জনে একজন ফ্যাটি লিভারে আক্রান্ত। এর মধ্যে অন্তত 1 কোটি মানুষ লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারের ঝুঁকিতে। চিকিৎসকরা বলছেন, কায়িক পরিশ্রম না করা, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার ও অ্যালকোহল পান সহ নানা কারণে বাড়ছে এই রোগের প্রকোপ। এমন প্রেক্ষাপটে আজ পালিত হচ্ছে বিশ্ব ফ্যাটি লিভার দিবস। বিস্তারিত হাসান মাহমুদ রিপোর্টে। চাঁদপুর থেকে 55 বছরের তসলিমা বেগম এসেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে। গেল 1.5 বছর ধরে পেট বেড়ে যাওয়া, শরীর দুর্বল হওয়া সহ নানা জটিলতা হলে পরীক্ষায় ধরা পড়ে ফ্যাটি লিভার। রক্তে চর্বির মাত্রা বেড়ে দেখা দেয় নানা জটিলতা। শুধু গামায়, আমার শুধু গামায়, আর শরীরটা দুর্বল হয়ে থাকে বেশি, শরীরটা বাইরে থাকে, আমার হাতটি আমার চিকুন থাকে। প্রায় একই উপসর্গ নিয়ে এসেছেন নার্স রোকেয়া আক্তার। দীর্ঘমেয়াদী ফ্যাটি লিভারে মুটিয়ে যাওয়ার পর দেখা দেয় বুকে ব্যথার মতো জটিলতা। বাঁ সাইডের এই সাইডটা থেকে প্রচন্ড পেন করে, এখান থেকে পেন করে পুরো পেটটা দিয়ে পেন হয়। লিভার বিভাগে চিকিৎসা নিতে আসা অর্ধেকের বেশি রোগী আসেন ফ্যাটি লিভার নিয়ে। ওষুধের চেয়ে লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে রোগটি প্রতিরোধে জোর দেন চিকিৎসকরা। প্রতি 6 মাসে 10 ভাগের 1 ভাগ যদি ওজন নিয়ন্ত্রণ করতে পারেন, খাদ্যাভ্যাস যদি নিয়ন্ত্রণ করতে পারেন, ফ্যাটি লিভার নির্মূল করা সম্ভব। যদি ফ্যাটি লিভার থেকে
স্টিয়াটোহেপাটাইটিস বা ন্যাশ, যেটা আমরা দীর্ঘস্থায়ী ফ্যাটি লিভার বলি, এইরকম না হয়ে যায় সে পর্যন্ত ফ্যাটি লিভার নির্মূল করা সম্ভব। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগে ভর্তি অধিকাংশ রোগী সিরোসিসের। নানান টেস্ট এটা করা, ওষুধ টষুধ দিছে, পেট ব্যথা কম। সিটি স্ক্যান করছে, সিটি স্ক্যানের ভিতরে কি সমস্যা ধরা পড়ছে, যে ভাইরাসটা এটা অনেক দিন যাবত নাকি বসবাস করে, এরপর হঠাৎ করে এটা আক্রমণ করে। বমি, জ্বর, পেট ব্যথা, খাবার অরুচি এগুলো হয় আর কি। তার পরবর্তীতে আর কোনো লক্ষণ সেরকম পাওয়া যায় না, শুধু চোখ হলুদ, হাত পায়ের পাতা হলুদ এগুলোই পাওয়া যায়। দেশে বর্তমানে 4.5 কোটির বেশি ফ্যাটি লিভারে আক্রান্ত রোগী আছে বলে ধারণা বিশেষজ্ঞদের। এর মধ্যে সিরোসিসের ঝুঁকিতে অন্তত 1 কোটি মানুষ। নীরবে রোগটি মহামারী আকার ধারণ করছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। যে দেশে আজ ফ্যাটি লিভার সিরোসিস, লিভার ক্যান্সার দ্বিতীয় প্রধান কারণ, সারা পৃথিবীতেও তাই, সেখানে লিভার বিশেষজ্ঞের সংখ্যা অনেক কম, ফলে একটি সমন্বিত পদক্ষেপ দরকার। আমি আশা করি যে আমাদের সরকার যে এনসিডিসি কার্যক্রম আছে, সেই কার্যক্রমের অধীনে ফ্যাট লিভারের বিষয়ে একটি জাতীয় ওপি বা অপারেশন প্ল্যান গ্রহণ করবেন পরবর্তী পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, যা মানুষকে সুস্থ থাকতে সাহায্য করবে। কায়িক পরিশ্রম, চর্বিযুক্ত খাবার কম খাওয়া, অ্যালকোহল পরিহার করা গেলে এ রোগের ঝুঁকি কমানো সম্ভব বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দেশে চামড়া শিল্পের বড় একটি যোগান আসে কোরবানির ঈদে। ব্যস্ততা বাড়ে চামড়া ব্যবসায়ীদের। তবে এবছর কুষ্টিয়ায় চামড়ার আড়তগুলোর চিত্র একেবারে ভিন্ন। মহাজনের কাছ থেকে পাওনা টাকা তুলতে না পেরে অর্থ সংকটে চামড়া ব্যবসায়ীরা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাইদ হাসান তিতাসের রিপোর্ট। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার মোকাম কুষ্টিয়ার বাবুর আলী গেট। এখানে চামড়া ব্যবসায়ী রয়েছে প্রায় 40 জনের মতো। আর এসব ব্যবসায়ীরা পশুর চামড়া কিনে প্রক্রিয়াজাত করে পাঠান ঢাকা ও সাভারের ট্যানারিতে। কোরবানির ঈদ আসলেই ব্যস্ততা বেড়ে যায় এখানকার আড়তগুলোতে। তবে এবছর কুষ্টিয়ায় চামড়ার আড়তগুলোর চিত্র একেবারেই ভিন্ন। নেই তেমন শ্রমিকদের আনাগোনা, নেই ব্যবসায়ীদের চামড়া কেনার তেমন প্রস্তুতিও। ট্যানারি মালিকদের কাছ থেকে পাওনা টাকা না পাওয়ায় অর্থ সংকটে পড়েছে চামড়া ব্যবসায়ীরা। সাথে লবণের দাম ও শ্রমিকের মজুরি বৃদ্ধিতে এবার চরম বিপাকে পড়েছেন তারা। গুটি কয়েকটা ট্যানারি ছাড়া সব ট্যানারিগুলি আমাদেরকে টাকার জন্য হয়রানি, আবার খারাপ ব্যবহার করে। ট্যানারি মালিকরা আড়তদারের টাকা পয়সা ঠিকমতো দিয়ে দেয়, আর এই চামড়া শিল্পকে বাঁচাইতে পারে, না হলে আমাদের চামড়া শিল্প ধ্বংসের পথে চলে যাবে। এটা লবণ দেওয়ার পরে 20 দিন 25 দিন 1 মাসের ভিতরে এটা আমাদের যে কোনো উপায়ে বেচা কেনা করতে হবে, আর এই সুযোগটাই হচ্ছে ট্যানারি মালিকরা নেয়। ব্যবসায়ীরা বলছেন বড় বড় ট্যানারি মালিকদের হাতে জিম্মি জেলার চামড়া ব্যবসায়ীরা। তাই এখাতের সংকট দূর করতে সিন্ডিকেট ভাঙার দাবি তাদের। সরকার তো তাদের প্রতি বছরে তো লোন বাড়াই যাচ্ছে, কিন্তু তারা আমাদের ঠিক মতো টাকা দেয় না। এই 70% টাকা, 60% টাকা, 30% টাকা এইভাবে টাকা দেয়। বড় বড় ট্যানারির মালিক যারা আছে তাদের আমরা এই সাধারণ ছোটোখাটো ব্যবসায়িক বা ছোটোখাটো আড়তদার, এদের দ্বারা সিন্ডিকেট ভাঙা তো সম্ভব না। যদি সিন্ডিকেটটা ভাঙা হয় বা সরকার তাদেরকে নির্দেশ দেয়, সেই ক্ষেত্রে হয়তো সিন্ডিকেট ভাঙবে। এদিকে দীর্ঘদিন ধরে ট্যানারি মালিকদের কাছ থেকে বকেয়া টাকা না পাওয়ায় ক্ষুব্ধ ব্যবসায়ী নেতারাও। ঐতিহ্যবাহী চামড়া শিল্পের এ সংকট দূর করতে সরকারের কাছে স্বল্প সুদের ঋণ চাই তারা। আমাদের এই চামড়াগুলো ট্যানারিওয়ালারা নিয়ে যাতে সঠিকভাবে টাকাটা পরিশোধ করে, সেই সাথে প্রান্তিক ব্যবসায়ীদেরকে সরকার স্বল্প সুদে যেন ব্যাংকগুলো তাদেরকে একটা সহযোগিতা করে, তাহলে আমার মনে হয় প্রান্তিক ব্যবসায়ীরাই সঠিকভাবে চামড়া সংগ্রহ করতে পারবে এবং চামড়াটা বেচা কিনা করতে পারবে। এ খাতের চলমান সংকট মেটানো না গেলে এবার জেলায় কোরবানির পশুর চামড়া অবিকৃত পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন এখানকার ব্যবসায়ীরা। নাইদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। সংবাদ সকালে আরো যা থাকছে। যুদ্ধবিরোধী প্রস্তাবে হামাসের শর্ত গ্রহণযোগ্য নয় বলছেন অ্যান্টনি ব্লিংকেন। গাজায় মারাত্মক অপুষ্টিতে ভুগছে 8,000-এর বেশি শিশু। এবার ধান উৎপাদনে বাজিমাত করেছেন পঞ্চগড়ে কৃষকরা। 1 বিঘা জমিতে 40 মণ বোরো ধান উৎপাদন করে রেকর্ড গড়েছেন তারা। বিগত বছরগুলোতে বাজার দর নিয়ে নানান কথা হলেও এবারে সোনায় সোহাগা পঞ্চগড়ের চাষিরা। সহকর্মী রাশিদুজ্জামান বাবুর পাঠানো তথ্যচিত্রে ফারিহা ইসলামের ডেস্ক রিপোর্ট। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। কৃষি নির্ভর হলেও এ জেলায় নেই বড় কোনো কলকারখানা, যার নেতিবাচক প্রভাব পড়ে ধান উৎপাদনে। ক্ষতির মুখে পড়েন কৃষকরাও।
তবে চলতি বড় মৌসুমে ধান উৎপাদনে রেকর্ড পরিমাণ ফলন পেয়ে উৎফুল্ল পঞ্চগড়ের কৃষাণীরা। বাজার মূল্য বেশ ভালো থাকায় খুশি কৃষকেরা। এইবার ফসল অনেক ভালো, আল্লাহ দিলে বাজারও ভালো। 850-900 টাকা পর্যন্ত, 800-900 টাকা পর্যন্ত বাজার হচ্ছে, মানে ফসল ভালো। বাজারে 850 টাকা মানে একটু দাম বেশি হলে ভালো হয়, আগের তুলনামূলক অনেক বেশি ফল পাওয়া যাবে। বর্তমান ধান আবাদ করছি, ফসল ভালো হয়েছে মোটামুটি, কিন্তু ঘটনা হলো শ্রমিকের দাম অনেক বেশি। 1 বিঘা মাটি ধান কাটিলে মনে করেন যে 3500-3800 টাকা লাগে, আবার বঙ্গাতে মারিবা লাগে 700-800 টাকা বিঘা। পোকার আক্রমণ কম থাকায় এবার ধান উৎপাদনে লোকসানের আশঙ্কা নেই বলে জানান এই কৃষি কর্মকর্তা। এবছর আবহাওয়া ভালো থাকার কারণে, বিশেষ করে সানলাইট ভালো পাওয়ার কারণে বোরোর ফলন প্রত্যাশিত মাত্রায় ভালো। চাষিরা খুবই খুশি। আমাদের বর্তমানে বোরোর পতন চলছে। 1 বিঘা জমিতে তারা 30 থেকে 40 মণ ধান পাচ্ছেন। বর্তমানে বাজার দরও ভালো। বর্তমানে ধান কাটা ও মাড়াই কাজ চলছে। এবার 33,000 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। বাজার দর বেশ ভালো থাকায় লাভের আশায় আছেন পঞ্চগড়ের কৃষকেরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাগেরহাটে প্রথমবারের মতো লিচুর বাণিজ্যিক চাষে সফলতা পেয়েছেন নার্সারি ব্যবসায়ী আবু বকর শেখ। বাম্পার ফলনের পাশাপাশি ভালো দাম পাওয়ায় খুশি উদ্যোক্তা। আগামীতে আরও বড় পরিসরে লিচুর বাগান করার পরিকল্পনা জানান তিনি। বাগেরহাট প্রতিনিধি এস সোহানের তথ্য ছবিতে ফারজান ইসলামের ডেস্ক রিপোর্ট। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তুলাতলা এলাকার আলিফ নার্সারির মালিক আবু বকর শেখ 8 বছর আগে একটি আমবাগানে সাথী ফসল হিসেবে 190টি মোজাফফর জাতের লিচু চারা রোপণ করেন। 2023 সালে গাছে প্রথম ফল আসে। সেবার কম হলেও এবছর বাম্পার ফলন হয়েছে। প্রতিটি গাছে 2 থেকে 2,500 লিচু ধরেছে। আকারেও বেশ বড়। প্রতি 100 পিস লিচু বিক্রি করছেন 500 টাকা করে। প্রতিদিন রাসায়নিক সার ছাড়া উৎপাদিত সুস্বাদু লিচু কিনতে বাগানে আসছেন ক্রেতারা। অনেকে বাগান দেখে লিচু চাষে আগ্রহী হয়ে উঠেছেন। আমারও ইচ্ছা আছে যে আমিও বকর ভাইয়ের মতো একটা লিচু বাগান করব। লিচু দেখতে খুব সুন্দর, লিচু সাইজও বড় এবং সুস্বাদু। আমাদের লিচু এবার খুব ফলন ভালো হয়েছে। এখানে অনেক দূর থেকে লোক এসে লিচু ক্রয় করে নিয়ে যাচ্ছে। আম থেকে বেশি লাভজনক হওয়ায় ভবিষ্যতে লিচুর বাগান বাড়বে বলে জানান এই উদ্যোক্তা। আগে আমি আম বাগান ছিল, আম বাগানের ভিতরে আমি এই লিচু গাছ লাগাইছি। আমের চেয়ে লিচুর ফলন বেশ ভালো। এখন আমি এই লিচু 500 টাকা সব বিক্রি করছি এবছর। নতুন বাগান করতে চাইলে জমি দেখে পরামর্শ ও চারা সরবরাহ করেন তিনি। এই দেখা দেখি এলাকায় এখন সারা জাগছে, অনেকে এখন লিচু বাগান করতেছে। জায়গা দেখে কিভাবে লাগাবে সেইটা আর কি পরামর্শ দেই এবং চারাও দেই। 43 বছর বয়সী আবু বকর শেখ 30 বছর ধরে নার্সারি ব্যবসায় জড়িত। তার নার্সারিতে অর্ধশতাধিক জাতের আম সহ বিভিন্ন নামের 2 শতাধিক দেশি বিদেশি ফলের চারা রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।